This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরের শীর্ষক হচ্ছে তুই বড় না মুই বড়। এটা একটা প্রাচীন প্রবাদ, অর্থাৎ তুই বড় না আমি বড়। এই কে বড়, এই নিয়ে সংঘাত লেগেছে রাষ্ট্রপতি ভবন এবং সুপ্রিম কোর্টের মধ্যে। আলোচনা করব তাই নিয়ে। তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা করে দিই, সেটা হচ্ছে আগামী রবিবার আমরা একটা বিশেষ মিউজিক্যাল শো আনতে চলেছি। হ্যাঁ, মিউজিক্যাল শো, রাজনীতির বাইরে গিয়ে মিউজিক্যাল শো আনছি। মিউজিক তো সকলেই ভালোবাসেন, গান বাজনা ভালোবাসেন না এমন বাঙালি কোথাও নেই। তাই সেই বাঙালিদের কথা ভেবে আমরা অনুষ্ঠানটা আনছি যারা গান বাজনা ভালোবাসেন। আগামী রোববার অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। দেখুন, আমাদের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 143 অনুযায়ী নবনিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় জাস্টিস গাভাইয়ের কাছে 14টি প্রশ্ন তুলেছেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির কাছে যে কোনো বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেবার। সেটা তিনি লিখিত আকারেও জানতে চাইতে পারেন। কিন্তু সেই চিঠি মিডিয়ায় কেউ বা কারা লিক করে দিয়ে কতটা নৈতিক কাজ করেছেন সেটা তারাই ভালো বলতে পারবেন। তবে এই ধরনের চিঠি বাজারজাত করা নিঃসন্দেহে রাষ্ট্রপতির গরিমাকেই ক্ষুণ্ণ করে। এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন বনাম সুপ্রিম কোর্টের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। সেটা হচ্ছে তুই বড় না মুই বড়। এইরকম একটা ইগোর টাগ অফ ওয়ারের সাক্ষী হতে হচ্ছে আমাদেরকে। ঘটনার সূত্রপাত অনেক আগে, তাহলে শুরু থেকেই শুরু করি। রাষ্ট্রপতি বকলমে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে রাজ্যপাল নিয়োগ করে থাকেন। এটা কোনো নির্বাচিত পদ না। সরকারি রাজনৈতিক দলের যারা তল্পিবাহক তারাই চিরকাল রাজ্যপালের পদ পেয়ে এসেছেন এতদিন, অন্তত আমরা সেটাই দেখেছি। যোগ্য লোকেদের থেকেও যারা সরকারি দলের তল্পিবাহক তারাই কিন্তু রাষ্ট্রপতির দ্বারা রাজ্যপাল নির্বাচিত হন রাজ্যে রাজ্যে। রাজ্যপাল কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে একটা লিয়াজও করেন, অর্থাৎ একটা ব্রিজের কাজ করেন। রাজ্য বিধানসভায় কোনো বিল আইনে রূপান্তরিত যদি করতে হয়, রাজ্যপালকে সই করতে হয়, তবেই সেই বিলটা আইনে রূপান্তরিত হয়। কোনো বিলে যদি অসঙ্গতি মনে হয় রাজ্যপালের, সেই বিলকে সংশোধন বা পরিমার্জন করবার জন্য সেই বিলকে তিনি রাজ্য বিধানসভায় ফেরত পাঠাতে পারেন, অথবা রাষ্ট্রপতির কাছেও পাঠিয়ে দিতে পারেন, যাতে রাষ্ট্রপতি সেই বিল পরীক্ষা নিরীক্ষা করে তবে তার মতামত দিতে পারেন। তবে রাজ্য বিধানসভা যদি দ্বিতীয়বার রাজ্যপালের কাছে সেই বিলই পাঠায়, তাহলে রাজ্যপালকে তার সই করে দিতে বাধ্য থাকতে হয়, অর্থাৎ রাজ্যপাল তখন সেই বিলটা সই করতে বাধ্য হয়ে যায়। এই পর্যন্ত শুনে আপনার মনে হতে পারে সবই তো ঠিক আছে, ভুলটা কোথায়? তাহলে কেন্দ্রীয় সরকারের ওয়াচডগ হিসেবে দায়িত্ব পালন করা বিরোধী শাসিত রাজ্যগুলোতে পাঠানোই হয় এমন রাজ্যপালকে যারা বিভিন্নভাবে রাজ্য সরকারকে বিব্রত করে, ডিস্টার্ব করে। রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাচিত রাজ্য সরকারকে ফেলে দিতে পারে, দিয়ে রাষ্ট্রপতি শাসন শুরু করতে পারে। এই জুজু দেখিয়ে রাজ্যপালেরা রাজ্য সরকারকে বিভিন্নভাবে চাপে রাখে। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল মাসের পর মাস, বছরের পর বছর সই না করে দীর্ঘদিন তারা ফেলে রাখেন। ফলে রাজ্য সরকার চাইলেও সেই বিলকে আইনে রূপান্তরিত করতে পারেন না। রাজ্যে রাজ্যে বিশৃঙ্খলা শুরু হয়, আর সেই বিশৃঙ্খলা মিডিয়াতে প্রতিদিন খাপ পঞ্চায়েত বসিয়ে টিআরপি কামায় মিডিয়া। আর বিরোধী শাসিত রাজ্যগুলোতে কেন্দ্রের সরকারি দল কত ভালো, সেইটাই কিন্তু মানুষকে গেলাতে থাকে এই মিডিয়াগুলো, যাকে আপনারা গদি মিডিয়া বলেন। অর্থাৎ ডবল ইঞ্জিনের সরকার কতটা জরুরি তা ঘন্টাখানেক ধরে টিভিতে দেখিয়ে রাজ্যের শাসক দলের প্রতি মানুষের মন বিষিয়ে দেওয়া বা বিষিয়ে কেন্দ্রের শাসকের পক্ষে নিয়ে যাওয়া, এবং সেটা নিয়ে যাওয়ার পর বান্ডিল প্যাকেট পাওয়া, এবং শুধু প্যাকেট পাওয়া না, সরকারি বিজ্ঞাপন পাওয়া, এটা একটা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে শাসনকারী দলের বিরুদ্ধে জনমত গঠনে কখনো হিন্দু মুসলমান ইস্যু তুলে আনে তারা, কখনো ধর্ষণ, কখনো দুর্নীতি, এভাবেই একটার পর একটা ইস্যু তুলে এনে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলোকে তারা ধামাচাপা দিয়ে রাখে। এভাবেই চলতে থাকে পরবর্তী বিধানসভা নির্বাচন পর্যন্ত। এক দেশ, এক আইন, এক ধর্ম আর একটাই রাজনৈতিক দল প্রতিষ্ঠার
এক অদ্ভুত নেক্সাস বা এক অদ্ভুত আঁতাত। রাষ্ট্রপতি, কেন্দ্রের সরকারি দল, রাজ্যপাল এবং মিডিয়ার একটা অদ্ভুত আঁতাত। আর এই কাজেই প্রধান বাধা হয়ে দাঁড়ায় সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি, যাদের শির দ্বারাটা এখনো বিক্রি হয়নি। তবে এবার যে তুই বড় না মুই বড় লড়াইটা বেঁধেছে, সেটাতে পুরো আঁতাতের সাথে জড়িয়ে থাকা সব পক্ষই একেবারে বেআব্রু হয়ে পড়েছে। সে কথাই বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আপনারা জানেন যে বহু বড় বড় চ্যানেলকে ইউটিউব থেকে ব্যান করে দেওয়া হচ্ছে কোনো কারণ না দেখিয়ে। তাই যারা সরকারকে প্রশ্ন করেন, যেসব ইউটিউবাররা সরকারকে প্রশ্ন করেন, বেছে বেছে তাদের চ্যানেলগুলো বন্ধ করা হচ্ছে। এই কাজটা আমরাও বাংলায় করে থাকি, তাই আমাদের চ্যানেলও বন্ধ হতে পারে। ঠিক একইভাবে আমরা কিন্তু একটা দ্বিতীয় চ্যানেল শুরু করেছি, যেভাবে বড় বড় ইউটিউবাররা শুরু করেছেন। রবিশ কুমার, পূর্ণপ্রসূন বাজপেয়ী, অভিষার শর্মা, এরা সবাই কিন্তু সেকেন্ড চ্যানেল শুরু করে দিয়েছে। আমরাও করেছি সেকেন্ড চ্যানেল, তার নাম হচ্ছে প্রবীর প্লাস। ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতিদিন বিকেল 5টায় একটা করে অনুষ্ঠান আনছি সেখানে, সেটাও রাজনৈতিক পর্যালোচনায়, সেটা দেখুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলছি এই কারণে, যদি কোনো কারণে এনকে ডিজিটালকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে এনকে ডিজিটালের যাবতীয় অনুষ্ঠান তা আমরা কিন্তু শিফট করে যাব প্রবীর প্লাসে। তখন আপনারা প্রবীর প্লাসেই দেখতে পাবেন। তাই আগে থেকেই আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীকালে যে কোনো দিন বন্ধ হয়ে গেলেও অসুবিধে হবে না। চলে আসছি আজকের অনুষ্ঠানে। এই যে ঘটনার কথা বলছি, তুই বড় না মুই বড়, এই ঘটনার এপিসেন্টার বা উৎসস্থল হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন একাই ভিত নাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি, রাজ্যপাল আর মিডিয়ার ওই আঁতাতকে। অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর মতো তামিলনাড়ুর বিধানসভাতেও পাশ হওয়া অনেকগুলো বিল রাজ্যপালের সইয়ের জন্য দীর্ঘদিন ধরে আটকে পড়েছিল। দীর্ঘ অপেক্ষার পর তামিলনাড়ুর সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন ছিলেন মাননীয় সঞ্জীব খান্না। তিনি কিছু স্পষ্ট নির্দেশিকা দেন এ ব্যাপারে। পাশাপাশি তামিলনাড়ুর রাজ্যপালের দ্বারা আটকে রাখা যেসব বিল, সবকটি বিলকেই আইনে রূপান্তরিত করবার নির্দেশ দিয়ে দেন। আর সঙ্গে সঙ্গে তামিলনাড়ু সরকারও সেইগুলি সরকারি গেজেটে ছাপিয়ে আইনে বলবৎ করে ফেলে। জাস্টিস খান্না যে নির্দেশগুলো দিয়েছিলেন সেগুলো হলো, বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালেরা 3 মাসের বেশি আটকে রাখতে পারবেন না। হয় সেই বিল রিভিউয়ের জন্য বিধানসভাতেই ফেরত পাঠাতে হবে, অন্যথায় রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। আবার রাষ্ট্রপতিও বিল হাতে পাওয়া 3 মাসের মধ্যেই যা সিদ্ধান্ত নেবেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানুষের দ্বারা নির্বাচিত রাজ্য সরকারের আনা বিলগুলোকে ঝুলিয়ে রাখা যাবে না। আর এই অত্যন্ত সুচিন্তিত নির্দেশেই তেলে বেগুনে জ্বলে উঠেছে কেন্দ্রের শাসক দল। প্রথমে তারা নামিয়ে দিল কাকে? উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। তিনিও পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন অজস্র বিল আটকে রেখেছিলেন।
রাষ্ট্রপতির পদটিও কিন্তু মনোনীত পদ, মানুষের ভোটে নির্বাচিত কোনো পদ নয়। তাছাড়া জগদীপ ধনখড় নিজেই মোদী এবং অমিত শাহের চাটুকার পদলেহনকারী বলে পরিচিত, তাই তার কথায় পাত্তাই দেয়নি দেশবাসী। অবশেষে ময়দানে নামলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নবনিযুক্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গভাই প্রধান বিচারপতির পদে শপথ নেওয়ার দিনই তার হাতে সংবিধানের 143 ধারা অনুযায়ী 14টি প্রশ্নের একটি প্রশ্নমালা হাতে ধরিয়ে দিলেন, যার সারমর্ম হলো সুপ্রিম কোর্ট কিভাবে রাজ্যপালদের বা রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে পারেন। অর্থাৎ রাষ্ট্রপতি ভাবছেন মুই বড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তুমি কে হে যে এই ধরনের নির্দেশ দেবে, এরকম একটা ভাব। এদিকে সব শেয়ালের একরা, বিজেপির বিতর্কিত সাংসদ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করতে শুরু করলেন। সুপ্রিম কোর্টের এই ফয়সলা নেবার অধিকার কে দিয়েছে, এরকম প্রশ্ন তুলতে থাকলেন নিশিকান্ত দুবে, বিজেপির সাংসদ। স্বাধীন ভারতে এই প্রথম সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো একজন সাংসদ, কোনো একজন রাষ্ট্রপতি এবং খোদ রাষ্ট্রপতি প্রশ্ন করছেন, তা দেখতে পেলাম আমরা। এটা ঘটনা, সুপ্রিম কোর্ট সংবিধানের কোনো একটি বিষয় নিয়ে প্রশ্ন তুলতেই পারে, কিন্তু সেই প্রশ্নে কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং মিডিয়ার তিল তিল করে গড়ে তোলা একটা আঁতাতকে আঘাত করে, স্বাভাবিকভাবেই সেই নেক্সাসের সাথে যুক্ত সমস্ত পক্ষের কাছেই এটা অস্বস্তিকর হবে। যখন সুপ্রিম কোর্ট একটা ন্যায্য দাবি করেছে যে রাজ্যের ক্যাবিনেটে বা বিধানসভায় পাশ হওয়া বিল অকারণে আটকে রাখাটা অনৈতিক, এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশে সারা দেশের জনমত যখন সুপ্রিম কোর্টের পক্ষে যাচ্ছে, তখন বিজেপির কুচো নেতা থেকে শুরু করে বিজেপির ট্রোল আর্মি, আইটি সেল, এমনকি সাংসদ, উপরাষ্ট্রপতিরাও হই হই করে নেমে যে সুপ্রিম কোর্টকে নানাভাবে বিদ্ধ করবে, এটা স্বাভাবিক, এটা বিজেপির স্বভাব, আমরা দেখে এসেছি বরাবর। কিন্তু এর মধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন তিনি খেলে দিয়েছেন এক নতুন খেলা। বিজেপি বিরোধী শাসিত 8 রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে তিনি বলেছে, আসুন আমরা একটা ছাতার তলায় আসি। ওদিকে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি BR গাভাই রাষ্ট্রপতির 14 দফা প্রশ্নের উত্তরে ছুড়েছেন আর এক ব্রহ্মাস্ত্র। রাষ্ট্রপতি বড় না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বড়, তার জবাবে তিনি ছোট্ট একটা কথা বলেছেন। তিনি বললেন, কেউ বড় না, সংবিধান বড়, সবার উপরে সংবিধান। বিজেপি না পারছে মাননীয় জাস্টিস গাভাইয়ের কথার বিরোধিতা করতে, না পারছে এই কথাটা হজম করতে। এই তরজা তাই এখনো শেষ হয়নি। তবে মাননীয় জাস্টিস খান্না যে প্রশ্ন তুলে দিয়ে গিয়েছেন, তাতে বিজেপির একটা সিস্টেম, সুপরিকল্পিত আঁতাত যে ভাঙতে বসেছে, সেটা এবার স্পষ্ট হয়ে গিয়েছে। আমাদের তীক্ষ্ণ নজর থাকবে এই বিতর্কের শেষ কোথায়, তা আপনাদের কাছে উপস্থাপন করবার জন্য। আর আপনারা অপেক্ষা করুন, আগামীকাল সকাল 9টায় আমাদের বিশেষ অনুষ্ঠান থার্ড আইতে আমরা একটা বিশেষ অনুষ্ঠান আনছি। উত্তরবঙ্গে বিজেপির ধস কেন নামছে, কিভাবে নামছে, কার জন্য নামছে, সবটা আমরা ডিটেলে আলোচনা করব আগামীকাল সকাল 9টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।